আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপের দূরত্ব ক্রমশ বাড়ছে। এই দূরত্ব যত বাড়বে, ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে তত উদ্বিগ্ন হবে। তাদের দরকার হবে উন্নত সমরাস্ত্র, কারণ ইউরোপের ঘরের কাছেই রয়েছে রাশিয়া। এছাড়া ট্রাম্প প্রশাসন ইউরোপের দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। একই রকমভাবে চাপ দিচ্ছে ইউক্রেনের সহযোগিতা বৃদ্ধির জন্য। আবার ইউরোপের অনেক নেতাও যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বের হয়ে আসার দাবি তুলেছেন। এসব কিছু ইউরোপ মহাদেশের জন্য এক নতুন অস্ত্র প্রতিযোগিতায় ঢুকে পড়ার পূর্বাভাস। কারণ রাশিয়াকে মোকাবেলা করতে হলে তাদের অবশ্যই সামরিকভাবে আরও শক্তিশালী হতে হবে। এসব বিষয়ে বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ইউরোপের সাথে বিবাদে জড়িয়ে পড়ার বা দূরত্ব তৈরি করার মতো বেশ কিছু কাজ করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইউরোপকে বাদ দিয়ে রাশিয়ার সাথে সংলাপ শুরু করা। ট্রাম্প চাইছেন ভ্লাদিমির পুতিনের সাথে সম্পর্ক উন্নত করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু এই আলোচনায় না রাখা হয়েছে ইউক্রেনকে, না রাখা হয়েছে ইউরোপ মহাদেশকে। যাদের ভূখণ্ডে যুদ্ধ, তারাই যুদ্ধ বন্ধের আলোচনায় জায়গা পায়নি। স্বাভাবিকভাবেই ইউরোপীয়রা এতে সন্তুষ্ট হতে পারেনি, যে কারণে ওয়াশিংটনের সাথে লন্ডন, প্যারিস, বার্লিনের দূরত্ব তৈরি হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব শুরু থেকেই ইউরোপকে নানাভাবে অভিযুক্ত করে আসছেন। ফেব্রুয়ারির শেষ দিকে এসে ইউরোপীয় দেশগুলোর উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সরাসরি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শোষণ করার লক্ষ্য নিয়ে। আরও অনেক আগে থেকেই ইউরোপের দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদেও তিনি ইউরোপকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির তাগিদ দিয়েছেন। অনেকবার এমন কথাও বলেছেন যে যুক্তরাষ্ট্র ইউরোপের নিরাপত্তা দিতে পারবে না। ট্রাম্প জামানায় ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প নিজেও ন্যাটোর প্রয়োজনীয়তা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। এসব কারণে ইউরোপের দেশগুলো মনে করছে তাদের নিরাপত্তার জন্য এখন আর যুক্তরাষ্ট্রের উপর ভরসা করার মতো অবস্থা নেই। তাই তারা নিজেরাই সামরিকভাবে স্বাবলম্বী হওয়ার চিন্তা করতে শুরু করেছে। জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রেডেরিক মেটসে নির্বাচনে বিজয়ের পরই বলেছেন তার লক্ষ্য ইউরোপের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা। তিনি ইউরোপ মহাদেশকে সত্যিকারের স্বাধীনতার জন্য কাজ করবেন। এই স্বাধীনতা বলতে তিনি যে সামরিক স্বনির্ভরতা ও সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে বুঝিয়েছেন সেটা স্পষ্ট। ইউরোপের অন্য নেতারাও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইউরোপ নীতির সমালোচনা করেছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে রাশিয়া ভীতিও বেড়েছে। সামরিকভাবে ইউরোপ কতটা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল সেটি বুঝতে হলে ইউরোপে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের সেনা সম্পর্কে কিছুটা ধারণা পেতে হবে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক হিসেবে বলা হয়েছে 2025 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের 48,000 সেনা মোতায়েন রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইউরোপে মার্কিন সেনা মোতায়েন শুরু হয়। এরপর এই সংখ্যা বাড়তে বাড়তে 50 ও 60-এর দশকে 5 লাখের কাছাকাছি পৌঁছে যায়। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সেনা কমাতে শুরু করে। তবে এই সংখ্যা কখনো একটি নির্দিষ্ট ঘরে আটকে ছিল না। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী অনেক দেশে সেনা সংখ্যা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই সময় তারা অতিরিক্ত 20,000 সেনা পাঠিয়েছে ইউরোপে এবং যুদ্ধের এই সময়টাতে মার্কিন সেনা সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে কখনো কখনো। সালের এক পরিসংখ্যানে দেখা গেছে ওই বছর সর্বোচ্চ 39,000 মার্কিন সেনা সদস্য ছিল জার্মানিতে। এছাড়া পোল্যান্ডে 14,000, ইটালিতে 13,000, ব্রিটেনে 10,000 মার্কিন সেনা মোতায়েন ছিল। এর বাইরে স্পেন, নরওয়ে, গ্রিস, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, তুরস্ক প্রভৃতি দেশেও রয়েছে মার্কিন ঘাঁটি, আর সেখানেও রয়েছে কয়েক হাজার করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ ক্রমশই নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র নির্ভর হয়ে পড়ার কারণে এসব দেশে সেনা পাঠায় ওয়াশিংটন। এছাড়া লজিস্টিক্স, সমরাস্ত্র সহ আরও অনেক কিছুতে ইউরোপ যুক্তরাষ্ট্র নির্ভর হয়ে পড়ে। সামরিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপীয়দের যেই নির্ভরতা, সেটি থেকে বের হতে হলে তাদের অবশ্যই প্রচুর পরিমাণ অস্ত্র কিনতে বা প্রস্তুত করতে হবে এবং সামরিক বাহিনীর আকার বাড়াতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পরই সুইডেন, নরওয়ে এবং বাল্টিক অঞ্চলের দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াতে মনোযোগী হয়েছে। পশ্চিম ইউরোপের দেশগুলো বিষয়টি গুরুত্ব দিচ্ছে যে শেষ পর্যন্ত ইউরোপ মহাদেশে একটি অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউয়ের একটি নিবন্ধে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যদশা সামনে চলে এসেছে। প্রতিরক্ষার দিক থেকে এই মহাদেশগুলোর অবস্থা কতটা নাজুক সেটা বোঝা যাচ্ছে এখন। এতে বলা হয়, জার্মানির হাতে মাত্র 2 দিন লড়াই করার মতো গোলাবারুদ আছে। ফ্রান্সের মাত্র 80টি আর্টিলারি ভেহিকল প্রস্তুত অবস্থায় রয়েছে। এই চিত্র সামনে আসার পরই হয়তো নড়ে চড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ইউরোপিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রোগ্রামের আওতায় ইউরোপকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে কার্যক্রম জোরদার করেছে। প্রকল্পের আওতায় আগামী 5 বছর বার্ষিক $550 বিলিয়ন করে ব্যয় হবে, যার আওতায় ইউরোপের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা হবে। এটাই প্রথম পদক্ষেপ নয় ইউরোপে। এর আগেও তারা প্রতিরক্ষা শিল্প জোরদারে অনেকগুলো উদ্যোগ নিয়েছে। 2017 সালে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রতিরক্ষা তহবিল গঠন করে, যার মাধ্যমে প্রতিরক্ষা বিষয়ক গবেষণা, উন্নয়ন, উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবনে অর্থ ব্যয় করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেসব অস্ত্র ব্যবহার করছেন সেগুলো ইউরোপের জন্য নতুন আতঙ্ক তৈরি করেছে। তাদের বিভিন্ন ধরনের মাঝারি ও দূরপাল্লার মিসাইল ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। রাশিয়ার মিসাইলগুলো প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের মিসাইল বহন করতে পারে। এখন ইউরোপীয় দেশগুলো পাল্টা মিসাইল উৎপাদনের দিকে মনোযোগ দিতে শুরু করেছে। কেউ কেউ কিনতে বা উৎপাদন করতে চাইছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। ইউরোপের নিরাপত্তার জন্য প্রধান হুমকি রাশিয়া। তাদের সামরিক প্রস্তুতির ক্ষেত্রেও তাই লক্ষ্যমাত্রা রাশিয়াকে মোকাবেলা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেসব প্রযুক্তি ও সমরাস্ত্র ব্যবহার করেছে, তার মোকাবেলায় ইউরোপ কতটা পাল্টা সমরাস্ত্র নিজেদের ভাণ্ডারে যুক্ত করতে পারবে তার উপর নির্ভর করবে আগামী দিনের ইউরোপীয় প্রতিরক্ষা খাতের ভবিষ্যৎ। অনেকে মনে করেন, ইউরোপের নেতাদের মধ্যে রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে যেই ভীতি তৈরি হয়েছে, সেটি তাদেরকে অস্ত্র প্রতিযোগিতায় নামিয়ে দিতে যথেষ্ট। গত বছরের জুলাই মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের পর জার্মানি ও যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, নতুন করে জার্মানির ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন মিসাইল মোতায়েন করা হবে এবং 2026 সালের এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। মিসাইলগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র জার্মানির মাটিতে দূরপাল্লার মিসাইল পাঠাচ্ছে। এই মিসাইলগুলো রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। এছাড়াও স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল নিয়েও জার্মানি, পোল্যান্ড সহ বিভিন্ন দেশ পদক্ষেপ নিয়েছে সাম্প্রতিক সময়ে। নরওয়ে ও সুইডেনের মতো দেশ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে মিসাইল ও মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে উদ্যোগী হয়েছে। বাল্টিক অঞ্চলের দেশগুলোতেও সাধ্যমতো প্রতিরক্ষা খাত জোরদারে পদক্ষেপ নিচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, তার দেশ 2027 সালের মধ্যে জিডিপির 2.5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে। প্রতিরক্ষা খাতে দেশটি $13.5 বিলিয়ন খরচ করার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা কমিয়ে দেবে বলেও জানিয়েছেন স্টারমার। জার্মানিও 2026 সালের মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যয় 2.5% উন্নীত করবে। আর এসব ব্যয়ের বড় অংশই যে খরচ হবে অস্ত্র কিনতে বা অস্ত্র বানাতে, সে কথা বলার অপেক্ষা রাখে না। মোট কথা, ইউরোপে আবারও অস্ত্রের ঝনঝনানি শুরু হওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে ইতোমধ্যেই। একদিকে রাশিয়া নিয়ে আতঙ্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব তৈরি ইউরোপকে এই অবস্থার মুখোমুখি দাঁড় করিয়েছে।
আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।